একজন গবেষকের মৃত্যু, একটি মহার্ঘ ঔষধের ফর্মুলা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তাহীন। ডায়েরির পাতায় 4টি নাম। এদের মধ্যে ঠিক কার জন্য ওই মিডনাইট অর্কিডটি আসলেই একটি পাখির চোখ? অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো ধাঁধা ওই রক্তলিপ্সিত গবেষণাগারের অন্দরে সমীচীন উত্তর খুঁজে বেড়াচ্ছে। বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের এটি 6ষ্ঠ অধ্যায়, মিডনাইট অর্কিড রহস্য। এই গল্পটি আমরা আপনাদের কাছে 2টি পর্বে উপস্থাপন করব। শুরু হচ্ছে মিডনাইট অর্কিড রহস্য প্রথম পর্ব। ইন্সপেক্টর অনন্যা সেনের নতুন পোস্টিংয়ের প্রথম দিনটা শুরু হয়েছিল এক অদ্ভুত নীরবতা নিয়ে। কলকাতার কোলাহল ছেড়ে তিনি এসেছেন এক শান্ত সবুজ শহরতলিতে, যেখানে এখনো পুরনো দিনের জমিদার বাড়ি আর আধুনিক অ্যাপার্টমেন্টের সহাবস্থান বেশ ভালোই লক্ষ্য করা যায়। এখানকার বাতাসে এখনো যেন মিশে আছে পুরনো দিনের গল্প আর নতুন দিনের স্বপ্ন। অনন্যা তার তীক্ষ্ণ বুদ্ধি আর অদম্য জেদ নিয়ে এই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছিল। তার কাঁধে একটা পুরনো মামলার অসম্পূর্ণতার বোঝা তিনি দীর্ঘকাল বয়ে বেড়াচ্ছেন। অবশ্য এই ব্যাপারটা তাকে আরো বেশি সতর্ক আর মনোযোগী করে তুলেছিল। তার লক্ষ্য একটাই, প্রতিটা কেসের গভীরে প্রবেশ করে সত্যকে উন্মোচন করা আর ন্যায় বিচার প্রতিস্থাপন করা। আর সকালে যখন তিনি তার নতুন অফিসের টেবিলে বসে ফাইলপত্র দেখছিলেন, তখনই ফোনটা বেজে উঠল। উপাস থেকে সাব ইন্সপেক্টর অর্জুন রায়ের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, একটা খুন হয়েছে ডক্টর রঞ্জন মিত্রের বাড়িতে। ডক্টর রঞ্জন মিত্র নামটা অনন্যার কাছে খুব একটা অপরিচিত ছিল না, কারণ ডক্টর মিত্র এই শহরের সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী, যিনি তার বিরল অর্কিড সংগ্রহের জন্য পরিচিত ছিলেন। তার বাগান বাড়িটি ছিল এক অদ্ভুত জীবন্ত জাদুঘর, যেখানে দেশ বিদেশের হাজারো অর্কিড শোভা পেত। অনন্যা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে অর্জুনকে নিয়ে ডক্টর মিত্রের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ডক্টর মিত্রের বাড়িটি ছিল শহরের এক প্রান্তে, বিশাল এক বাগান আর সেই সঙ্গে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল এক বিশাল অর্কিড কনজারভেটরি, কাঁচের তৈরি এক স্বপ্নপুরী। কিন্তু আজ সেই স্বপ্নপুরী যেন এক দুঃস্বপ্নের আধারে ঢাকা। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স আর উৎসুক জনতার ভিড় ছাড়া আর কিছুই সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। অনন্যা আর অর্জুন যখন কনজারভেটরির ভিতরে প্রবেশ করলেন, তখন পরিবেশটা একেবারে থমথমে। কাঁচের ছাদ দিয়ে আসা আবছা আলোয় অর্কিডগুলো যেন আরো বেশি রহস্যময় দেখাচ্ছিল। আর ঠিক মাঝখানে তার প্রিয় অর্কিডগুলোর মাঝে পড়েছিল ডক্টর রঞ্জন মিত্রের নিথর দেহটা। ডক্টর মিত্রের বয়স প্রায় 60। তার সাদা চুলগুলো এলোমেলো অবস্থায়, চোখে মোটা ফ্রেমে চশমা, পরনে তার চিরচেনা ল্যাবকোট। তার মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন, রক্ত জমাট বেঁধে মেঝেতে পড়ে আছে। তার হাত থেকে বোধহয় ছিটকে পড়েছিল একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস, সেটাও এখনো সেখানে। অর্জুন দ্রুত চারপাশটা পর্যবেক্ষণ করতে শুরু করল। অনন্যা ধীরে ধীরে ডক্টর মিত্রের দেহের কাছে গেলেন। তিনি শুধু দেহটিকে দেখলেনই না, তার চারপাশের পরিবেশটিও
খতিয়ে দেখলেন। অর্কিডগুলো, তার পাতা, তার ফুল, সব কিছুই যেন কিছু একটা বলতে চাইছে। ম্যাডাম, মনে হচ্ছে মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অনন্যা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু কি দিয়ে আর কেন? তিনি লক্ষ্য করলেন ডক্টর মিত্রের হাতের কাছে একটা অর্কিডের টব উল্টে পড়ে আছে, মাটিও চারিধারে ছড়িয়ে ছিটিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয়, একটা নির্দিষ্ট অর্কিডের ডিসপ্লে খালি, যেখানে সাধারণত ডক্টর মিত্রের সবচেয়ে বিরল অর্কিড, মিডনাইট অর্কিড শোভা পেত, অথচ স্থানটি আজ একেবারে শূন্য। অর্জুন, এই অর্কিডটা এখানে ছিল না? শূন্য স্থানটিকে ইঙ্গিত করে অনন্যা প্রশ্ন করলেন। অর্জুন বলল, ইয়েস ম্যাডাম, শুনেছি ডক্টর মিত্রের সবচেয়ে প্রিয় অর্কিড ছিল এটা, মিডনাইট অর্কিড। গভীর রাতে নাকি এর ফুল ফোটে। অনন্যা ঝুঁকে পড়ে মেঝেতে পড়ে থাকা কিছু ছোট ছোট কাচের টুকরো দেখলেন। মনে হচ্ছে যেন কোনো কাঁচের পাত্র ভেঙেছে, কিন্তু কিসের পাত্র? অর্কিডের সব টবই তো মাটির ছিল। ফরেন্সিক টিমকে ডাকো, প্রতিটি কোণ ভালোভাবে পরীক্ষা করতে বলো। আর হ্যাঁ, ডক্টর মিত্রের পরিবারের সদস্যদের খবর দাও। অনন্যা নির্দেশ দিলেন। তদন্তের প্রথম ধাপ শুরু হলো। অনন্যা জানতেন এই নীরব অর্কিড আর শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য। উন্মোচন করা হয়তো সহজ হবে না, কারণ মধ্যরাতের অর্কিডের মধ্যেই কেমন যেন একটা অন্ধকারের ইঙ্গিত লুকিয়ে আছে। অর্কিড মানে কি শুধুই একটা ফুল, নাকি এর পিছনে অন্য কোনো খুনের আসল রহস্য লুকিয়ে আছে? সেটা বোঝাটা বড় দায়। অনন্যা সেনের নতুন অধ্যায় শুরু হলো একটা খুনের রহস্য দিয়ে। হয়তো এই রহস্যই তাকে জটিল ধাঁধার গভীরে নিয়ে যেতে সক্ষম। ডক্টর রঞ্জন মিত্রের বাড়িটি ছিল একটা বিশাল প্রাসাদ সম অট্টালিকা। এই অট্টালিকায় তার রুচিবোধ আর আভিজাত্যের পরিচয় বহন করছে দীর্ঘ সময় ব্যাপী। কনজারভেটরির পাশেই একটা ব্যক্তিগত গবেষণাগার, যেখানে তিনি তার বিরল অর্কিডগুলো নিয়ে গবেষণা করতেন। অনন্যা ফরেন্সিক টিমকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে নিজে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সাব ইন্সপেক্টর অর্জুন রায় হাতে একটা নোটবুক আর পেন নিয়ে পেছন পেছন এলো। আচ্ছা ম্যাডাম, ডক্টর মিত্রের কোনো আত্মীয় বা কর্মচারী এখানে থাকে কিনা সেটা খোঁজ নিয়ে দেখব। শুনেছি তার একজন পুরনো গৃহ পরিচারক আছেন, মাধব দাস, আর তার এক বোন আছেন শ্রীমতী রেখা দেবী, যিনি এই শহরেই থাকেন। প্রথমে মাধব দাসকে খুঁজে বের করো, তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। মাধব দাসকে রান্নাঘরে পাওয়া গেল। মাধব ডক্টর মিত্রের বাড়িতে দীর্ঘ 30 বছর ধরে কাজ করছেন, তাই তার চোখে মুখে সুখের ছাপ স্পষ্ট। অনন্যা তাকে শান্তভাবে জিজ্ঞাসাবাদ করলেন, মাধববাবু, ডক্টর মিত্রের সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? মাধব দাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু আমার কাছে বাবার মতোই ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করছি। বাবু খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু একটু চাপা স্বভাবের। নিজের কাজ নিয়েই থাকতেন। গতকাল রাতে কি হয়েছিল? আমি রাত 10টায় আমার ঘরে চলে গিয়েছিলাম। বাবু তখন কনজারভেটরিতেই ছিলেন। তিনি প্রায়ই গভীর রাত পর্যন্ত অর্কিড নিয়ে কাজ করতেন। আমি কোনো শব্দ শুনিনি। সকালে যখন চা দিতে গেলাম, তখন দেখি কনজারভেটরির দরজা খোলা। ভিতরে গিয়ে দেখি। বলতে বলতে মাধব কান্নায় ভেঙে পড়লেন। ডক্টর মিত্রের কোনো শত্রু ছিল কি, বা সম্প্রতি তার সাথে কারো কোনো ঝামেলা? অনন্যার এই প্রশ্নে মাধব খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবু তো নিজের জগতেই থাকতেন, তবে তার বোন রেখা দেবীর সঙ্গে তার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। সম্পত্তির ভাগ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। আর কেউ? বাবু একজন ছাত্রকে খুব ভালোবাসতেন, অরুণ চৌধুরী। তাকে নিজের ছেলের মতো দেখতেন,
কিন্তু মাস 6 আগে তাদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল, তারপর সে বাবুকে ছেড়ে চলে গিয়েছিল। অনন্যা সাব ইন্সপেক্টর অর্জুনকে নির্দেশ দিলেন রেখা দেবী আর অরুণ চৌধুরীর ঠিকানা জোগাড় করতে। এদিকে মাধব দাসের কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া গেল। ডক্টর মিত্রের একটি মূল্যবান অর্কিড সংগ্রহ ছিল, যার মধ্যে মিডনাইট অর্কিড সবচেয়ে বিরল। এই অর্কিডটি নাকি শুধুমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই ফোটে এবং এর ঔষধি গুণাগুণ নিয়েও ডক্টর মিত্র গবেষণা করছিলেন। অন্যদিকে ফরেন্সিক টিম তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিল। ডক্টর সেনগুপ্ত জানালেন, ইন্সপেক্টর, ডক্টর মিত্রের মাথার আঘাত আমরা পরীক্ষা করেছি। এটা একটা ব্লান্ট ফোর্স ট্রমা, মানে সাধারণ ভাষায় ভারী ভোঁতা কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। আমার মতে আঘাতের চিহ্ন দেখে কোনো ভারী মূর্তি বা কোনো ট্রফির কথাই মাথায় আসে। মৃত্যুর সময়টা হলো আনুমানিক রাত 11টা থেকে 12টার মধ্যেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনাস্থলে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। এর মানে খুনি হয়তো ডক্টর মিত্রের পরিচিত ছিল, অথবা তার কাছে বাড়ির চাবি ছিল। আর কাঁচের টুকরোগুলো? সেগুলো একটা ছোট কাঁচের শিশির টুকরো। তাতে সম্ভবত কোনো রাসায়নিক বা তরল পদার্থ ছিল। আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। অনন্যা ভাবলেন মিডনাইট অর্কিড আর এই কাঁচের শিশি, এই দুটো জিনিসের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অনন্যা অর্জুনকে নিয়ে রেখা দেবীর বাড়িতে গেলেন। শ্রীমতী রেখা দেবী ডক্টর মিত্রের ছোট বোন। তার চেহারায় আভিজাত্যের ছাপ থাকলেও তার চোখে মুখে একটা চাপা ক্ষোভের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনন্যা ডক্টর মিত্রের মৃত্যুর খবর দিলেন, তবে রেখা দেবীর প্রতিক্রিয়া যা হওয়া উচিত সেটা পাওয়া গেল না। অর্থাৎ সুখের চেয়ে স্বস্তিটাই একটু বেশি। আমার ভাইয়ের মৃত্যুতে আমি দুঃখিত ইন্সপেক্টর, কিন্তু সত্যি বলতে কি আমাদের সম্পর্ক ভালো ছিল না। রেখা দেবী বললেন, বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি ভাই একাই ভোগ করছিল, আমাকে কিছুই দেয়নি। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে শোনেনি। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তারা শহরের বাইরে থাকে। রাত 10টায় রওনা দিয়েছিলাম। ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গিয়েছিল। অনন্যা তার অ্যালিবাইয়ের সত্যতা যাচাই করবার জন্য সাব ইন্সপেক্টর অর্জুনকে নির্দেশ দিলেন। রেখা দেবীর কথায় অসঙ্গতি তো ছিলই, কারণ তার চোখে মুখে অদ্ভুত এক ধরনের চতুরতা লক্ষ্য করা যাচ্ছিল। এরপর তারা গেলেন অরুণ চৌধুরীর কাছে। অরুণ চৌধুরীও একজন তরুণ প্রতিভাবান উদ্ভিদ বিজ্ঞানী। তার নিজের একটি ছোট্ট গবেষণাগার ছিল। ডক্টর মিত্রের খবর শুনে তিনি হতবাক হয়ে গিয়েছেন। ডক্টর মিত্র আমার গুরু ছিলেন ইন্সপেক্টর। তার কাছেই আমি অর্কিড নিয়ে কাজ শিখেছি। অরুণ চৌধুরী বললেন, আমাদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছিল, কিন্তু আমি তাকে শ্রদ্ধা করতাম। কী ধরনের মতবিরোধ? তিনি একটি নতুন অর্কিড প্রজাতি নিয়ে গবেষণা করছিলেন, যা তিনি মিডনাইট অর্কিড বলতেন। আমি তার গবেষণার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি খুব রক্ষণশীল ছিলেন, নতুন কিছু গ্রহণ করতে চাইতেন না। তাই আমি তার কাছ থেকে চলে আসি। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার ল্যাবেই ছিলাম, একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। রাত 2টো পর্যন্ত কাজ করেছি। অরুণের ল্যাবে সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই অ্যালিবাই যাচাই করা একটু কঠিন ছিল। অনন্যা লক্ষ্য করলেন অরুণের চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। সে কি ডক্টর মিত্রের গবেষণার ফলাফল জানতে চেয়েছিল, নাকি মিডনাইট অর্কিড তার কাছেও সমান গুরুত্বপূর্ণ? অনেক ধোঁয়াশা এখনো
অনেক তদন্তের ফলাফল জানা বাকি। তদন্তের প্রথম দিনেই অনন্যা বুঝতে পারলেন এই মামলাটি যতটা সহজ মনে হচ্ছে আদতে ততটা সহজ নয়। প্রতিটি চরিত্রের পিছনে এক একটা গল্প লুকিয়ে আছে, আর এক একটা উদ্দেশ্য থাবা দিতে বসে আছে। মধ্যরাতের অর্কিড, ডক্টর মিত্রের গবেষণা আর এই খুনের রহস্য সব যেন একটা জটিল জালের মধ্যে তাল পাকিয়ে আছে। অনন্যা জানতেন এই জালের প্রতিটি সুতো ধরে ধরে তাকে এগোতে হবে, তা না হলে এই সত্যের কাছাকাছি পৌঁছানো একেবারে অসম্ভব। ইন্সপেক্টর অনন্যা সেন তার অফিসে ফিরে এলেন। তার টেবিলের উপর ডক্টর রঞ্জন মিত্রের কেস ফাইল খোলা। অর্জুন রায় তার পাশে বসে নোট নিচ্ছিল। অনন্যার মনে হচ্ছিল এই কেসটা শুধু একটা খুনের মামলা নয়, এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য। মিডনাইট অর্কিড, এই নামটা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। অর্জুন, ডক্টর মিত্রের মিডনাইট অর্কিড সম্পর্কে আরও তথ্য জোগাড় করো। এটা কি শুধুই একটি বিরল ফুল, নাকি এর পেছনে অন্য গল্প আছে? অনন্যা নির্দেশ দিলেন। অর্জুন মাথা নেড়ে বলল, ম্যাডাম, আমি স্থানীয় উদ্ভিদ বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা সবাই মিডনাইট অর্কিড সম্পর্কে শুনেছে, কিন্তু কেউ এটি বাস্তবে দেখেনি। ডক্টর মিত্র নাকি এটা নিয়ে খুব গোপনীয়তা বজায় রাখতেন। গোপনীয়তা কেন? অনন্যা ভুঁড়ো কুঁচকে জিজ্ঞাসা করলেন। কেউ কেউ বলেন এই অর্কিডের নাকি বিশেষ ঔষধি গুণ আছে, আবার কেউ কেউ বলেন এর সাথে নাকি কোনো প্রাচীন কিংবদন্তি জড়িত। অনন্যা ভাবলেন, কিংবদন্তি বা ঔষধ যাই হোক না কেন, এই অর্কিডটি আসলেই খুনের মূল কারণ হতে পারে। খুনি হয়তো অর্কিডটি চুরি করার উদ্দেশ্যেই ডক্টর মিত্রকে হত্যা করেছে। পরের দিন সকালে অনন্যা ডক্টর মিত্রের গবেষণাগারে গেলেন। ফরেন্সিক টিম তাদের কাজ শেষ করে চলে গিয়েছে। গবেষণাগারটি ছিল বই, জার্নাল আর বিভিন্ন রাসায়নিকের বোতলে ভরা। অনন্যা প্রতিটি তাক, প্রতিটি ড্রয়ার খতিয়ে দেখতে লাগলেন। একটি পুরনো কাঠের ড্রয়ারের ভিতর তিনি একটি ডায়েরি খুঁজে পেলেন। ডায়েরিটি ছিল ডক্টর মিত্রের ব্যক্তিগত গবেষণার নোটবুক। ওই নোটবুকটার পাতায় পাতায় অর্কিড নিয়ে বিভিন্ন গভীর গবেষণা, তার স্বপ্ন আর কিছু হতাশার কথা লেখা আছে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে অনন্যা একটা নির্দিষ্ট পৃষ্ঠায় এসে থেমে গেল। সেখানে লেখা ছিল মিডনাইট অর্কিড নিয়ে তার সর্বশেষ গবেষণা। ডক্টর মিত্র লিখেছিলেন, এই অর্কিডের একটি বিশেষ উপাদান আছে যা মানবদেহের সেল পুনর্গঠনে সাহায্য করতে পারে। আমি এর থেকে একটি বিশেষ নির্যাস তৈরি করার চেষ্টায় রয়েছি, যা ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। কিন্তু ডায়েরির শেষ পাতায় এক সতর্ক বার্তা লেখা ছিল, আমার গবেষণা বিপজ্জনক। কিছু মানুষ এর অপব্যবহার করতে চায়। আমি জানি না কতদিন এই সত্য গোপন রাখতে পারবো। আমার নিজের জীবন এখন ঝুঁকির মুখে। অনন্যা বুঝতে পারলেন খুনের উদ্দেশ্য শুধু এই অর্কিড চুরি নয়, বরং ডক্টর মিত্রের গবেষণার ফলাফল চুরি করা। এই গবেষণা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর জন্য একজন মানুষকে খুন পর্যন্ত করা হয়েছে। অর্জুন, ডক্টর মিত্রের গবেষণার ব্যাপারে আর কে জানতো? তার কোনো সহকর্মী বা ছাত্র কি তার এই গবেষণার সাথে জড়িত ছিল? অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, ম্যাডাম, অরুণ চৌধুরী তো তার ছাত্র ছিল, সে এই গবেষণার বিষয়ে জানতো। আর একজন প্রতিদ্বন্দ্বী উদ্ভিদ বিজ্ঞানী আছেন, প্রবীর মুখার্জি। তিনি নাকি ডক্টর মিত্রের অর্কিড সংগ্রহের ওপর দীর্ঘদিন ধরে নজর রেখেছিলেন। অনন্যা প্রবীর মুখার্জির বিষয়ে খোঁজ নিতে বললেন। প্রবীর মুখার্জি
একজন নামজাদা ধনী ব্যবসায়ী। তিনিও উদ্ভিদ বিজ্ঞানের প্রতি গভীরভাবে আগ্রহী। তার নিজেরও একটা বিশাল অর্কিড সংগ্রহ ছিল এবং তিনি নাকি ডক্টর মিত্রের মিডনাইট অর্কিড নিয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন বলেই শোনা যায়। প্রবীর মুখার্জির সাথে দেখা করতে গিয়ে অনন্যা জানতে পারলেন তিনি বর্তমানে শহরের বাইরে একটা বোটানিক্যাল কনফারেন্সে আছেন। তার সাথে ফোনে যোগাযোগ করা হলো। প্রবীর মুখার্জি ডক্টর মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করলেন, কিন্তু তার কথায় এক ধরনের শীতলতা লক্ষ্য করা গেল। ডক্টর মিত্র একজন অসাধারণ বিজ্ঞানী ছিলেন। তার মিডনাইট অর্কিড নিয়ে আমি দীর্ঘদিন ধরে আগ্রহী ছিলাম। আমি তাকে অনেকবার অনুরোধ করেছিলাম আমাকে যেন সেই অর্কিডটি বিক্রি করে দেয়, কিন্তু আফসোস তিনি রাজি হননি। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি মুম্বাইতে গিয়েছিলাম একটা জরুরি কনফারেন্সে। সেখানে যাওয়ার আমার টিকিট আর হোটেলের বুকিং দুটোই আছে। যদি আপনি চান তবে অবশ্যই আপনি দেখতে পারেন যাচাই করে। প্রবীর মুখার্জির অ্যালিবাইয়ের সত্যতা যাচাই করা হলো। তার টিকিট এবং হোটেলের বুকিং ঠিকই ছিল, কিন্তু অনন্যার মনে খটখাটা কিছুতেই যেতে চাইছে না। প্রবীর মুখার্জির কথার অতিরিক্ত আত্মবিশ্বাস মনের সন্দেহটা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এদিকে ডক্টর সেনগুপ্তের কাছ থেকে কাঁচের শিশির রাসায়নিক রিপোর্টটা চলে এসেছে। শিশিতে একটি শক্তিশালী বিষ পাওয়া গিয়েছে, যা মানব দেহের স্নায়ুতন্ত্রকে দ্রুত অচল করে দিতে পারে। ইন্সপেক্টর, এই বিষটি খুবই বিরল। এটা সাধারণত কোনো গবেষণাগারে ব্যবহার করা হয়। ডক্টর সেনগুপ্ত জানালেন। অনন্যা ভাবলেন এই বিষ কি আদৌ ডক্টর মিত্রের গবেষণার সাথে সম্পর্কিত, নাকি খুনি কেবল এই বিষকে ব্যবহার করে ডক্টর মিত্রকে দুর্বল করে তারপর আঘাত করেছে। খুনি যদি ডক্টর মিত্রের পরিচিত হয় তাহলে তার পক্ষে এই বিষ সংগ্রহ করা খুব একটা কঠিন কাজ হবে না। অনন্যা তার নোটবুকে 4টি নাম লিখলেন: রেখা দেবী, অরুণ চৌধুরী, মাধব দাস এবং সেই সঙ্গে প্রবীর মুখার্জি। প্রত্যেকেই সন্দেহভাজন, প্রত্যেকেরই একটি করে উদ্দেশ্য রয়েছে, কিন্তু এদের মধ্যে কে যে আসল খুনি এবং মিডনাইট অর্কিডই বা যে কোথায় গেল, এই প্রশ্নগুলো অনন্যার মনে ঘুরপাক খাচ্ছিল। তিনি জানতেন এই রহস্যের জট খুলতে হলে তাকে আরো গভীরে প্রবেশ করতে হবে। প্রতিটি চরিত্রের লুকোনো দিকগুলো উন্মোচন করতে হবে তাকে। পরের দিন সকালে অনন্যা সেন মাধব দাসের সঙ্গে আবারও দেখা করবার সিদ্ধান্ত নিলেন। তার মনে হচ্ছিল মাধব কিছু একটা লুকোচ্ছে। তার নীরবতা, তার চোখের ভয়, সবকিছুই অনন্যার অভিজ্ঞ চোখে ধরা পড়ছিল। অর্জুন রায়কে নিয়ে তিনি আবারও ডক্টর মিত্রের বাড়িতে গেলেন। সেখানে মাধবকে বাগানে পাওয়া গেল। তিনি তার নিয়ম মতো অর্কিডগুলোকে পরিচর্যা করছিলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল গোটা রাতটা তিনি বোধহয় ঘুমোননি। অনন্যা তাকে একটি বেঞ্চে বসতে বললেন। মাধববাবু, আপনি কি নিশ্চিত যে গতকাল রাতে আপনি কোনো অস্বাভাবিক শব্দ শোনেননি? প্রশ্ন শুনেই মাধব দাস মাথাটা নিচু করে রইলেন। তার হাত রীতিমতো কাঁপছিল। বললেন, না ম্যাডাম, আমি তো কিছু শুনিনি। ডক্টর মিত্রের গবেষণাগারে একটি বিষের শিশি পাওয়া গেছে। আপনি এই বিষ সম্পর্কে কিছু জানেন? মাধব চমকে উঠল। তার মুখ রীতিমতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। হ্যাঁ, বিষ? না ম্যাডাম, আমি তো কিছু জানি না। মাধববাবু, ডক্টর মিত্রের জীবন ঝুঁকির মুখে ছিল। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে কিছু মানুষ তার গবেষণার অপব্যবহার করতে চায়। আপনি কি জানেন তারা কারা? এবারে মাধব ফুঁপিয়ে উঠলেন। বাবু খুব ভালো মানুষ ছিলেন। তিনি কারো ক্ষতি করতে চাইতেন না, কিন্তু তার ওই গবেষণা, সেটা খুব বিপজ্জনক ছিল। কি বিপজ্জনক ছিল?
বাবু মিডনাইট অর্কিড থেকে এমন কিছু তৈরি করেছিলেন যা মানুষের জীবন বদলে দিতে পারত, কিন্তু কিছু লোক সেটা খারাপ কাজে লাগাতে চেয়েছিল। তারা বাবুকে হুমকি দিচ্ছিল। কারা হুমকি দিচ্ছিল? মাধব একটু ইতস্তত করতে লাগলেন। না, আমি জানি না ম্যাডাম। বাবু আমাকে কিছু বলতে বারণ করেছিলেন। তিনি বলতেন, মাধব, এই বিষয়ে তুই কারোর সঙ্গে কথা বলবি না, এটা তোর জন্য বিপজ্জনক হতে পারে। অনন্যা বুঝতে পারলেন মাধব ভয়ে কিছু বলতে পারছে না। তিনি তাকে আশ্বস্ত করে বললেন, মাধববাবু, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে বলুন। এটাই কিন্তু ডক্টর মিত্রের ন্যায় বিচার পাওয়ার একমাত্র উপায়। পুলিশ যে মাধবের পাশে আছে তা অনন্যার বলার ভঙ্গিমায় স্পষ্টতই প্রকাশ পেল। মাধব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মাসখানেক আগে একজন লোক এসেছিল। সে বাবুর সাথে অনেকক্ষণ কথা বলছিল। তাদের মধ্যে খুব ঝগড়াও হয়েছিল। আমি দরজার বাইরে থেকে কিছু কথা শুনেছিলাম। লোকটি বলছিল, আপনি যদি আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে আপনার গবেষণা আমরা জোর করে ছিনিয়ে নেব। লোকটির বর্ণনা দিতে পারবেন? সে লম্বা ছিল, দাড়ি ছিল মুখে, আর তার চোখে এক ধরনের হিংস্রতা ছিল। অনন্যা সাব ইন্সপেক্টর অর্জুনকে নির্দেশ দিলেন এই লোকটির বিষয়ে খোঁজ নিতে। মাধবের কাছ থেকে আর কোনো তথ্য পাওয়ার আশা অনন্যা করলেন না, কারণ তিনি এতটাই ভীত ছিলেন যে আর কিছু বলতে তিনি রাজি হলেন না। এরপর অনন্যা অরুণ চৌধুরীর সাথে আবারও দেখা করবার সিদ্ধান্ত নিলেন। অরুণের ল্যাবে গিয়ে অনন্যা দেখলেন সে খুব অস্থিরভাবে কাজ করছে। তার চোখে মুখে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। অরুণ ডক্টর মিত্রের ডায়েরিতে তার গবেষণার বিষয় লেখা ছিল। তিনি লিখেছিলেন তার জীবন ঝুঁকির মুখে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন? প্রশ্নটা শুনে অরুণ চমকে উঠল। ডায়েরি? না, আমি কিছু জানি না। আপনি ডক্টর মিত্রের গবেষণার বিষয়ে জানতেন। মিডনাইট অর্কিড থেকে তিনি কি তৈরি করেছিলেন আপনি কি জানতেন? অরুণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, আমি জানতাম। তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য একটি নতুন ঔষধ তৈরি করেছিলেন, কিন্তু তার পদ্ধতি নিয়ে আমার আপত্তি ছিল। তিনি খুব দ্রুত ফলাফল চাইছিলেন, যা বিপজ্জনক হতে পারত। আপনি কি ডক্টর মিত্রকে হুমকি দেওয়া লোকটির বিষয়ে কিছু জানেন? না, আমি জানি না। তবে ডক্টর মিত্র আমাকে বলেছিলেন যে কিছু লোক তার গবেষণার পেছনে লেগে আছে। তারা ফর্মুলা চুরি করতে চায়। সেই ফর্মুলা সম্পর্কে আপনি কিছু জানতেন? অনন্যার এই প্রশ্নে অরুণ ইতস্তত করতে লাগলো। বলল, আমি তার কিছু নোট দেখেছিলাম, কিন্তু তিনি আমাকে সব কিছু দেখাতেন না। তিনি খুব গোপনীয়তা বজায় রাখতেন। ইন্টারোগেশন চলাকালীন অনন্যা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। অরুণের কথা বলার সময় বারবার তার চোখ একটা ড্রয়ারের দিকে যাচ্ছিল। অনন্যা ড্রয়ারটি খুলতে বললেন। অরুণ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অনন্যার দৃঢ়তায় সে এক প্রকার বাধ্য হল। ড্রয়ারের ভিতরে একটা ছোট্ট ফাইলটা খুলতেই অনন্যা দেখলেন তাতে ডক্টর মিত্রের মিডনাইট অর্কিড গবেষণার কিছু ফর্মুলা এবং রাসায়নিক বিশ্লেষণের রিপোর্ট রয়েছে। এটা তবে কি অরুণ? অরুণ মাথা নিচু করে বলল, ডক্টর মিত্র মারা যাওয়ার পর আমি তার ল্যাব থেকে এটা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তার গবেষণাটা শেষ করতে পারবো। আপনি কি এই ফর্মুলা ব্যবহার করে কিছু তৈরি করার চেষ্টা করেছিলেন? না ম্যাডাম, আমি শুধু বোঝার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ফর্মুলা খুব জটিল, আমি একা এটা নিয়ে কাজ করতে পারছিলাম না। অনন্যা বুঝতে পারলেন অরুণ হয়তো খুনি নয়, কিন্তু সে কিছু তো একটা লুকোচ্ছে। তার উদ্দেশ্য হয়তো খারাপ ছিল না, কিন্তু তার এই কাজ তাকে সন্দেহের তালিকায় নিয়ে এসেছে। ডক্টর মিত্রের গবেষণার ফর্মুলা অরুণের কাছে কেন? মাধব দাসের বর্ণনা করা সেই লম্বা দাড়িওয়ালা লোকটি বা কে?
রহস্য দিন দিন যেন আরো বেশি ঘনীভূত হচ্ছে। অনন্যা জানতেন এই ফর্মুলা এবং সেই রহস্যময় লোকটি এই খুনের মূল চাবিকাঠি। ইন্সপেক্টর অনন্যা সেনের মনে এখন অনেকগুলো প্রশ্ন। মাধব দাসের বর্ণনা করা সেই রহস্যময় লোকটি কে? অরুণ চৌধুরীর কাছে ডক্টর মিত্রের গবেষণার ফর্মুলাই বা রয়েছে কেন? আর সেই মিডনাইট অর্কিড সেটাই বা কোথায় গেল? এতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে অনন্যা আবারও রেখা দেবীর সাথে দেখা করবার সিদ্ধান্ত নিলেন। রেখা দেবীর অ্যালিবাইয়ের সত্যতা যাচাই করতে গিয়ে অর্জুন জানতে পারল তিনি তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি সেখানে রাত কাটাননি। রাত 10টায় তিনি আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার আত্মীয়রা ভেবেছিলেন তিনি নিজের বাড়িতে ফিরে গিয়েছেন, কিন্তু রেখা দেবী নিজের বাড়িতে ফিরেই আসেননি। তার গতিবিধি কেমন যেন সন্দেহজনক ঠেকল। অনন্যা যখন রেখা দেবীর বাড়িতে গেলেন, রেখা দেবীকে পাওয়া গেল রান্নাঘরে। রেখা দেবী চা বানাচ্ছিলেন। তার চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা যাচ্ছে, যা অনন্যার কাছে বেশ সন্দেহভাজন ঠেকল। রেখা দেবী, আপনার আত্মীয়রা জানিয়েছেন যে গতকাল রাতে আপনি তাদের বাড়িতে রাত কাটাননি। আপনি রাত 10টায় তাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাহলে আপনি কোথায় ছিলেন? রেখা দেবীর মুখের আত্মবিশ্বাস এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গিয়েছে। তার হাত থেকে রীতিমতো চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তার শরীর খারাপ ছিল, তাই তাকে দেখতে গিয়েছিলাম। কোন বন্ধু? তার ঠিকানা? রেখা দেবী ইতস্তত করতে লাগলেন। তার নাম সুজাতা। সে এখন শহরের বাইরে গেছে। তার ঠিকানা আমার কাছে নেই। অনন্যা বুঝতে পারলেন রেখা দেবী মিথ্যে কথা বলছেন। তার অ্যালিবাইয়ের পিছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। রেখা দেবী, ডক্টর মিত্রের মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন তা আমাদেরকে জানতে হবে। আপনার মিথ্যে বলা আপনাকে কিন্তু আরো বিপদে ফেলছে। রেখা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি সত্যিটা বলছি। আমি আসলে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। ডক্টর মিত্রের বাড়িতে কেন? আমি তার সাথে কথা বলতে গিয়েছিলাম সম্পত্তির বিষয়ে। আমি জানতাম সে আমাকে কিছুই দেবে না, কিন্তু আমি শেষবারের মতন চেষ্টা করতে চেয়েছিলাম। আপনি কখন গিয়েছিলেন? রাত 11টা নাগাদ। আমি যখন পৌঁছলাম তখন দেখি কনজারভেটরির আলো জ্বলছে। আমি ভেতরে ঢুকলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাইকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর আমি কনজারভেটরির ভেতরে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাই মাটিতে পড়ে আছে। আর আপনি তখন কি করলেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম পুলিশ আমাকে সন্দেহ করবে, তাই আমি সেখান থেকে পালিয়ে এলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি কি কাউকে দেখেছিলেন বা কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন? না, আমি কাউকে দেখিনি, কোনো শব্দ শুনিনি। শুধু ভাইকে পড়ে থাকতে দেখেছিলাম, বললেন রেখা দেবী। রেখা দেবীর কথায় কিছু অসঙ্গতি ছিল। তিনি যখন ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখলেন, তখন কি তিনি আদতেও তার কাছে গিয়েছিলেন, নাকি দূর থেকে দেখে রীতিমতো পালিয়ে এসেছিলেন? অনন্যা তাকে আরো জিজ্ঞাসাবাদ করলেন ঠিকই, কিন্তু রেখা দেবী তার বয়ান থেকে একেবারে সরলেন না। অনন্যা অর্জুনকে নির্দেশ দিলেন রেখা দেবীর গতিবিধির উপর আরো ভালোভাবে নজর রাখতে। তার মনে হলো রেখা দেবী হয়তো খুনি নন, কিন্তু তিনি কিছু তো একটা লুকোচ্ছেন, যেটা এই মামলার জন্য গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। এরপর অনন্যা প্রবীর মুখার্জির সাথে দেখা করবার সিদ্ধান্ত নেন। প্রবীর মুখার্জি মুম্বাই থেকে এতদিনে ফিরে এসেছেন। অনন্যা তার অফিসে গেলেন। প্রবীর মুখার্জি একজন সফল ব্যবসায়ী, তার অফিসটিও তাই তেমনভাবেই আধুনিক এবং সুসজ্জিত।
ইন্সপেক্টর, ডক্টর মিত্রের মৃত্যুতে আমি সত্যিই মর্মাহত। কারণ তিনি কোনো সাধারণ বিজ্ঞানী ছিলেন না। তার মিডনাইট অর্কিড নিয়ে আমি দীর্ঘদিন ধরে অনেক আগ্রহী ছিলাম। আপনি কি জানেন ডক্টর মিত্র তার মিডনাইট অর্কিড নিয়ে কী গবেষণা করছিলেন? প্রশ্নটি শুনে প্রবীর মুখার্জি একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি জানতাম। তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য একটি নতুন ওষুধ তৈরি করেছিলেন, আর আমি তাকে এই গবেষণায় ইনভেস্ট করার জন্য অনেকবার অফার করেছিলাম। কিন্তু কী আর করার, তিনি তো রাজিই হননি। আসলে তিনি খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি ঠিক করেছিলেন যা করবেন তিনি একাই করবেন। আপনি কি ডক্টর মিত্রকে হুমকি দেওয়া লোকটির বিষয়ে কিছু জানেন? প্রবীর মুখার্জি কিছুক্ষণ ভাবলেন। হুমকি? কই না তো, আমি তো তেমন সরাসরি এমন কিছু জানি না। হ্যাঁ, তবে শুনেছি কিছু অসাধু ব্যবসায়ী তার গবেষণার পেছনে লেগেছিল। তারা তার ফর্মুলা চুরি করার জন্য অনেকবার নাকি চেষ্টা করেছিল। আর আপনি কি সেই ফর্মুলা সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আমি তার কিছু নোট দেখেছিলাম, কিন্তু তিনি আমাকে সব কিছু দেখাতেন না। তিনি খুব গোপনীয়তা বজায় রাখতেন। প্রবীর মুখার্জির কথাবার্তায় এক ধরনের চতুরতা লক্ষ্য করল অনন্যা। আপনি কি ডক্টর মিত্রের ল্যাব থেকে কোনো ফর্মুলা নিয়েছিলেন? শুনে প্রবীর মুখার্জি রীতিমতো চমকে উঠলেন। আমি ফর্মুলা? না ইন্সপেক্টর, আমি কেন এমন করব? আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি কেন চুরি করতে যাব? ডক্টর মিত্রের মৃত্যুর সময় আপনি মুম্বাইতে ছিলেন। আপনার বয়ানের সত্যতা যাচাই করা হয়েছে, কিন্তু আপনার কথায় কিছু অসঙ্গতি আছে। প্রবীর মুখার্জি আবারও একটু হেসে বললেন, অসঙ্গতি? আচ্ছা, দেখুন ইন্সপেক্টর, আমি তো আপনাকে সব সত্যি কথা বলেছি। এইবার বাকিটা আপনার উপরে, দেখুন আপনি কি করবেন। অনন্যা বুঝতে পারলেন প্রবীর মুখার্জি একজন অতীব ধূর্ত ব্যক্তি। তিনি সরাসরি কিছুই স্বীকার করবেন না। অনন্যা তার অফিস থেকে বেরিয়ে এলেন। তার মনে হলো প্রবীর মুখার্জি এই মামলার সাথে জড়িত। অন্তত তার চতুরতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস সেই রকমই সন্দেহের ইঙ্গিত দিচ্ছে। অনন্যা তার নোটবুকে আবারও 4টি নাম লিখলেন: রেখা দেবী, অরুণ চৌধুরী, মাধব দাস এবং সবশেষে প্রবীর মুখার্জি। এদের প্রত্যেকেই কিছু না কিছু লুকোচ্ছেন। প্রত্যেকেই এই খুনের মামলার সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু এদের মধ্যে কে যে আসল খুনি, সেই মিডনাইট অর্কিডই বা কোথায় গেল, এই প্রশ্নগুলো এখনো অনন্যার কাছে অধরা। তিনি জানতেন এই রহস্যের জট খুলতে হলে তাকে আবারও প্রথম থেকে শুরু করে আরো অনেক বেশি গভীরে প্রবেশ করতে হবে। প্রতিটি চরিত্রের লুকোনো দিকগুলো আরো বেশি করে উন্মোচন করতে হবে। ইন্সপেক্টর অনন্যা সেন তার অফিসে ফিরে এলেন। তার ক্রমেই মনে হচ্ছিল প্রতিটি সন্দেহভাজনই যেন এক একটি ধাঁধা, যার সমাধান আদতে করা এতটা সহজ নয়। মাধবের ভয়, রেখা দেবীর মিথ্যে, অরুণের অস্থিরতা, সেই সঙ্গে প্রবীরের চতুরতা, সবকিছুই তাকে একটা জটিল জালের মধ্যে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছিল। অর্জুন তার পাশেই বসেছিল, তারও মুখে সেই লালিত্যহীন চিন্তার ছাপ। ম্যাডাম, রেখা দেবীর আত্মীয়দের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন যে রেখা দেবী রাত 10টার সময় তাদের বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তার বন্ধুর বাড়িতে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে রেখা দেবী মিথ্যে বলছেন। তিনি ডক্টর মিত্রের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তিনি কেন সবটা বলছেন না? অর্জুন, ডক্টর মিত্রের পুরনো ফাইলগুলো আবার দেখো। তার গবেষণার সাথে জড়িত আর কোনো নাম বা প্রতিষ্ঠানের খোঁজ করো। অর্জুন ডক্টর মিত্রের পুরনো ফাইলপত্র ঘাঁটতে শুরু করল। অনন্যা ডক্টর মিত্রের সেই ডায়েরিটা আরও একবার পড়লেন।
ডায়েরির শেষ পাতায় লেখা ওই সতর্ক বার্তাটা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমার গবেষণা বিপজ্জনক, কিছু মানুষ এর অপব্যবহার করতে চায়। আমি জানি না আমি কতদিন এই সত্য গোপন রাখতে পারবো। আমার জীবন এখন শুধুই ঝুঁকির মুখে। এই কিছু মানুষ কারা? প্রবীর মুখার্জি কি তাদের মধ্যে একজন, নাকি আরও কেউ আছে যার কথা এখনো জানা যায়নি? কিছুক্ষণ পর অর্জুন একটা পুরনো ফাইল নিয়ে অনন্যার কাছে এলো। এই ফাইলটা দেখুন ম্যাডাম, এটা ডক্টর মিত্রের একটি পুরনো গবেষণার প্রজেক্ট ফাইল, প্রায় 10 বছর আগের। ফাইলটা অনন্যা খুলে দেখলেন। তাতে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার নাম লেখা আছে, বায়োটেক ইনোভেশনস। এই সংস্থাটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি নিয়ে কাজ করে। ডক্টর মিত্র এই সংস্থার সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছিলেন, যার উদ্দেশ্য বিরল উদ্ভিদের জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা। ফাইলটিতে একটি নাম অনন্যার চোখে পড়ল, ডক্টর শাশ্বত রায়। তিনি বায়োটেক ইনোভেশনের প্রধান বিজ্ঞানী এবং ডক্টর মিত্রের সহকর্মীও ছিলেন। অর্জুন, ডক্টর শাশ্বত রায়ের বিষয়ে খোঁজ করো। তিনি এখন কোথায় আছেন, কি করছেন, সমস্ত ডিটেলস আমার চাই। অনন্যা নির্দেশ দিলেন। সাব ইন্সপেক্টর অর্জুন দ্রুত খোঁজ নিয়ে জানালো যে ডক্টর শাশ্বত রায় বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অনন্যা ডক্টর শাশ্বত রায়ের সঙ্গে দেখা করবার সিদ্ধান্ত নিলেন। হাসপাতালে গিয়ে তিনি দেখলেন ডক্টর শাশ্বত রায় বেশ দুর্বল। তার পাশে তার স্ত্রী বসেছিলেন। অনন্যা নিজের পরিচয়টুকু দিয়ে ডক্টর মিত্রের বিষয়ে কিছু কথা বলতে চাইলেন। ডক্টর শাশ্বত রায় প্রথমে খানিকটা ইতস্তত করলেও অনন্যার অনুরোধে তিনি কথা বলতে রাজি হন। তিনি বললেন, রঞ্জন আমার অনেক পুরনো খাস বন্ধু ছিল। আমরা একসাথে অনেক গবেষণা করেছি, কিন্তু তার মৃত্যুতে আমি সত্যি মর্মাহত। ডক্টর মিত্রের মিডনাইট অর্কিড নিয়ে গবেষণার ব্যাপারে আপনি কিছু জানেন? ডক্টর শাশ্বত রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি জানতাম। রঞ্জন আমাকে তার গবেষণার সব বিষয়ে বলতো। সে একটি যুগান্তকারী আবিষ্কারের দ্বার প্রান্তে ছিল, যার নাম মিডনাইট অর্কিড। সেই মিডনাইট অর্কিড থেকে সে এমন একটি নির্যাস তৈরি করেছিল যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারত। কিন্তু ডক্টর মিত্র তার ডায়েরিতে লিখেছিলেন যে তার গবেষণা বিপজ্জনক এবং কিছু মানুষ এটা অপব্যবহার করতে চায়। আপনি কি জানেন তারা কারা? ডক্টর শাশ্বত রায় বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে এক ধরনের ভয় ফুটে উঠল। কিছু শক্তিশালী কর্পোরেট সংস্থায় গবেষণার পেছনে লেগেছিল। তারা রঞ্জনের ফর্মুলা চুরি করতে চেয়েছিল। তারা জানতো যে এই ফর্মুলা চুরি করতে পারলে তাদের এই আবিষ্কার তাদের জন্য $1 বিলিয়ন ব্যবসা এনে দিতে পারে। আপনি কি তাদের নাম বলতে পারবেন? মাফ করবেন ইন্সপেক্টর, আমি কোনো নাম বলতে পারবো না, কারণ তারা খুবই প্রভাবশালী। তারা আমাকেও অবধি হুমকি দিয়েছিল। তো রঞ্জন তাদের সাথে আপোস করতে কোনোদিনই রাজি ছিল না। হয়তো তারাই তাকে আজ। ডক্টর শাশ্বত রায় তার কথাটা শেষ করতে পারলেন না। তার শরীর কাঁপতে শুরু করেছে। তার স্ত্রী দ্রুত তাকে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু অনন্যা বেশ ভালোই বুঝতে পেরেছেন ডক্টর শাশ্বত রায় আরো অনেক কিছুই জানেন, কিন্তু ভয়তে বলতে পারছেন না। ডক্টর মিত্রের মৃত্যুর রাতে আপনি কোথায় ছিলেন? আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার স্ত্রী আর হাসপাতালের রেকর্ড দুটোই তার প্রমাণ আছে। আপনি যদি চান আপনি খুঁটিয়ে দেখতে পারেন, বললেন ডক্টর শাশ্বত রায়। তার অ্যালিবাইয়ের সত্যতা যাচাই করা হলো। তার কথা
ঠিকই ছিল, কিন্তু তার দেওয়া তথ্যগুলো অনন্যার মনে নতুন এক চিন্তার জন্ম দিল। কর্পোরেট সংস্থা, বিলিয়ন ডলারের ব্যবসা, এই খুনের পিছনে কি আরো বড় কোনো ষড়যন্ত্র আছে? অনন্যা তার নোটবুকে নতুন একটা নাম যোগ করলেন, বায়োটেক ইনোভেশনস, এবং এর সাথে জড়িত সেই রহস্যময় কর্পোরেট সংস্থা। মাধবের বর্ণনা করা লম্বা দাড়িওয়ালা লোকটি এই সংস্থারই কি কেউ? প্রবীর মুখার্জি কি এই সংস্থার সাথেই জড়িত? রহস্য দিন দিন আরো জটিল হতে লাগলো। অনন্যা জানতেন এইবার তাকে আরো অনেক বেশি গভীরে প্রবেশ করতে হবে। কর্পোরেট জগতের অন্ধকার দিকগুলো এবারে তাকে ধীরে ধীরে উন্মোচন করতে হবে। ইন্সপেক্টর অনন্যা সেনের সামনে এখন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডক্টর শাশ্বত রায় তথ্য তাকে বুঝিয়ে দিয়েছে ডক্টর রঞ্জন মিত্রের খুন শুধু ব্যক্তিগত শত্রুতা বা সম্পত্তির বিবাদ নয়, এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বিশাল কর্পোরেট ষড়যন্ত্র। মিডনাইট অর্কিড এবং তার সাথে তৈরি হতে চলা ওই ক্যান্সারের ওষুধ, এই আবিষ্কারের মূল্য $1,000,000, আর এই $1,000,000,000 লোভে যে কোনো কিছু করা সম্ভব। অর্জুন, বায়োটেক ইনোভেশনস সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করো। তাদের বর্তমান প্রজেক্ট কি, তাদের বোর্ড অফ ডিরেক্টরস কারা, এবং সম্প্রতি তাদের কোনো বড় বিনিয়োগ বা অধিগ্রহণ হয়েছে কিনা। অনন্যা নির্দেশ দিলেন। অর্জুন দ্রুত ইন্টারনেট এবং অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করল। অনন্যা ডক্টর মিত্রের ডায়েরিটা আবারও হাতে নিলেন। ডায়েরির পাতায় পাতায় কিছু কোড নেম এবং সংক্ষিপ্ত শব্দ খুঁজে পেলেন তিনি, যা সম্ভবত এই কর্পোরেট সংস্থার সাথে সম্পর্কিত। অর্জুন, এই কোডগুলো কি কোনো সংস্থার নাম হতে পারে? অনন্যা একটি পৃষ্ঠার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন। অর্জুন কোডগুলো দেখে বলল, ম্যাডাম, এগুলো দেখে মনে হচ্ছে কোনো কেমিক্যাল ফর্মুলার অংশ, কিন্তু কিছু নাম আছে যা কোম্পানির নামের মতন শোনাচ্ছে। তারা দুজনে মিলে কোডগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে তারা একটা প্যাটার্ন খুঁজে পেলেন। ডক্টর মিত্র তার ডায়েরিতে কিছু নাম সংক্ষেপে লিখেছিলেন, যা আসলে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম। এরই মধ্যে একটি নাম ছিল গ্লোবাল ফার্মা। গ্লোবাল ফার্মা? অনন্যা ফিসফিস করে বললেন, এটা তো বিশ্বের অন্যতম বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের সাথে ডক্টর মিত্রের কি সম্পর্ক ছিল? অর্জুন দ্রুত গ্লোবাল ফার্মা সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করল। জানা গেল গ্লোবাল ফার্মা সম্প্রতি একটি নতুন ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা করছিল, কিন্তু ওদের গবেষণা তেমন একটা সফল হচ্ছিল না। ম্যাডাম, এই ছবিটা দেখুন। ইনি হচ্ছেন গ্লোবাল ফার্মার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার নাম শ্রীকান্ত বর্মা। তিনি তাদের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান। অর্জুন একটি ছবি দেখালো। ছবিটি দেখে অনন্যা চমকে উঠলেন। মাধব দাস যে লম্বা দাড়িওয়ালা লোকটির বর্ণনা দিয়েছিলেন, তার সাথে শ্রীকান্ত বর্মার চেহারার একটা অদ্ভুত মিল আছে। অর্জুন, এই শ্রীকান্ত বর্মার বিষয়ে আরও তথ্য জোগাড় করো। তার গতিবিধি, তার সাথে ডক্টর মিত্রের কোনো যোগাযোগ ছিল কিনা। শ্রীকান্ত বর্মার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেল তিনি প্রায়ই কলকাতায় আসেন। তার একটি ছোট্ট বাড়িও এই শহরেই বিদ্যমান। ডক্টর মিত্রের মৃত্যুর কয়েকদিন আগে তিনি কলকাতাতেই এসেছিলেন। অনন্যা এবং অর্জুন শ্রীকান্ত বর্মার বাড়ি খোঁজ নিয়ে সেখানে গেলেন। বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেল। প্রতিবেশীদের অভিমতে শ্রীকান্ত বর্মা প্রায়শই এখানে আসেন, কিন্তু খুব বেশি কারোর সাথে মেলামেশা করেন না। অনন্যা বুঝতে পারলেন শ্রীকান্ত বর্মা এই মামলার মূল চাবিকাঠি। তিনিই হয়তো সেই ব্যক্তি যিনি ডক্টর মিত্রকে হুমকি দিয়েছিলেন এবং গবেষণার ফর্মুলা চুরিও করতে চেয়েছিলেন। অর্জুন,
এই শ্রীকান্ত বর্মার ফোন নাম্বার এবং ইমেল আইডি জোগাড় করো, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। শ্রীকান্ত বর্মার ফোন নাম্বার জোগাড় করা হলো। অনন্যা তাকে ফোন করলেন। শ্রীকান্ত বর্মা প্রথমে ফোন ধরলেন না, কিন্তু অনন্যার বারবার প্রচেষ্টায় তিনি একসময় ফোনটা ধরলেন। আমি ইন্সপেক্টর অনন্যা সেন, ডক্টর রঞ্জন মিত্রের খুনের মামলায় আপনার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর মিত্র, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শ্রীকান্ত বর্মার কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি বেশ চিন্তিত। আপনার সঙ্গে ডক্টর মিত্রের দেখা হয়েছিল, আপনি তাকে হুমকি দিয়েছিলেন, আমরা সমস্তটাই জানি। দৃঢ়তার সঙ্গে বললেন অনন্যা। শ্রীকান্ত বর্মা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করব, কিন্তু এখন আমি শহরের বাইরে আছি। আমি 2 দিন পর ফিরব। অনন্যা বুঝতে পারলেন শ্রীকান্ত বর্মা হয়তো সময় নিচ্ছেন, হয়তো তিনি প্রমাণ লোপাট করবারও চেষ্টা করতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন, আমরা আপনাকে খুঁজে বের করবই। আপনার জন্য ভালো হবে যদি আপনি স্বেচ্ছায় আমাদের সাথে সহযোগিতা করেন। অনন্যা সতর্ক করলেন। ফোন রেখে অনন্যা অর্জুনকে বললেন, শ্রীকান্ত বর্মার ওপরে নজর রাখো, সে যেন কোনোভাবেই পালাতে না পারে। এদিকে ডক্টর সেনগুপ্তের কাছ থেকে আরও একটি রিপোর্ট পাওয়া গেল। ডক্টর মিত্রের মাথায় যে ভূতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল তার উপর কিছু অর্কিডের পরাগরেণু পাওয়া গিয়েছে। এই পরাগরেণু মিডনাইট অর্কিডের পরাগরেণুর সাথে হুবহু মিলে গিয়েছে। এর মানে হলো খুনে মিডনাইট অর্কিড নিয়ে কাজ করছিল, অথবা তার সাথে অর্কিডটি ছিল, বললেন ডক্টর সেনগুপ্ত। অনন্যা ভাবলেন, খুনি কি মিডনাইট অর্কিডটা চুরি করে নিয়ে গেছে আদৌ, নাকি অর্কিডটি এখনো কোথাও লুকিয়ে আছে? আর সেই বিশেষ শিশি, তার সাথে কি শ্রীকান্ত বর্মার কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নগুলো অনন্যার মনে ঘুরপাক খাচ্ছিল। তিনি জানতেন শ্রীকান্ত বর্মাকে জিজ্ঞাসাবাদ করলে সব রহস্যের জট খুলবে, কিন্তু তার জন্য এখন 2 দিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই 2টো দিন অনন্যার কাছে খুব দীর্ঘ মনে হলো। তিনি বুঝতে পারলেন এই মামলাটি শুধু একটা খুনের মামলা নয়, এখানে এক বিশাল কর্পোরেট ষড়যন্ত্রের অংশ লুকিয়ে আছে, যেখানে অনেক অদৃশ্য হাত মিলিত হয়ে কাজ করেছে। 2 দিন কেটে গেল। শ্রীকান্ত বর্মা কলকাতায় ফিরে এলেন। ইন্সপেক্টর অনন্যা সেন এবং সাব ইন্সপেক্টর অর্জুন রায় তাকে সরাসরি এয়ারপোর্ট থেকে অফিসে নিয়ে এলেন। শ্রীকান্ত বর্মার মুখে এক ধরনের উদ্বেগ স্পষ্ট ছিল, কিন্তু নিজেকে তিনি শান্ত করবার বারংবার চেষ্টা করছিলেন। শ্রীকান্ত বর্মা, ডক্টর রঞ্জন মিত্রের খুনের মামলায় আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আরে, আমি তো আগেই বলেছি ইন্সপেক্টর, ডক্টর মিত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার ছবি মাধব চিনতে পেরেছে। আপনি ডক্টর মিত্রকে হুমকি দিয়েছিলেন, তার গবেষণার ফর্মুলা চুরি করতে চেয়েছিলেন। শ্রীকান্ত বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি সব বলছি, কিন্তু আমি ডক্টর মিত্রকে খুন করিনি। শ্রীকান্ত বর্মা অকপটে স্বীকার করলেন যে তিনি গ্লোবাল ফার্মার পক্ষ থেকে ডক্টর মিত্রের মিডনাইট অর্কিড গবেষণার ফর্মুলা কেনার জন্যই এসেছিলেন। তারা জানত ডক্টর মিত্র ক্যান্সারের একটি যুগান্তকারী ওষুধ আবিষ্কারের একেবারে দ্বার প্রান্তে আছেন। গ্লোবাল ফার্মা এই আবিষ্কারটির একচেটিয়া অধিকার চেয়েছিল। শ্রীকান্ত বর্মা বললেন, প্রথমে ডক্টর মিত্র আমার কথায় রাজি হননি। তিনি তার আবিষ্কার মানবজাতির কল্যাণে ব্যবহার করতে চেয়েছিলেন, কোনো কর্পোরেট সংস্থার মুনাফার জন্য নয়। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি অনড় ছিলেন। তাই আমরা তাকে হুমকি দিয়েছিলাম। কী ধরনের হুমকি? আমরা তাকে বলেছিলাম যে যদি তিনি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে আমরা তার গবেষণার ফর্মুলা চুরি করে নেব এবং তাকে জনসমক্ষে হেয় করব। ডক্টর মিত্রের মৃত্যুর রাতে আপনি কোথায় ছিলেন?
আমি কলকাতায় ছিলাম, ডক্টর মিত্রের বাড়িতেও গিয়েছিলাম। তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম। আপনি কখন গিয়েছিলেন? রাত 11টা নাগাদ। আমি যখন পৌঁছালাম তখন দেখি কনজারভেটরির আলো জ্বলছে। আমি ভিতরে ঢুকলাম আর দেখলাম ডক্টর মিত্র পড়ে আছেন। শ্রীকান্ত বর্মার কথায় অনন্যা চমকে উঠলেন। রেখা দেবী ওই একই কথাই বলেছিলেন। আপনি তখন কি করলেন? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম পুলিশ আমাকেই সন্দেহ করবে, তাই আমি সেখান থেকে পালিয়ে এলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি কি কাউকে দেখেছিলেন বা কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন? না, আমি কাউকে দেখিনি। আমি কোনো শব্দও শুনিনি। শুধু ডক্টর মিত্রকে কনজারভেটরির মেঝেতে পড়ে থাকতেই আমি দেখেছি। শ্রীকান্ত বর্মার কথা আর রেখা দেবীর কথা একসাথে হুবহু মিলে যাচ্ছে। অনন্যা বুঝতে পারলেন তাদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে, অথবা দুজনেই কিছু লুকোচ্ছে। অনন্যা প্রশ্ন করলেন, ডক্টর মিত্রের মাথায় যে ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল তার উপরে মিডনাইট অর্কিডের পরাগরেণু পাওয়া গেছে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন? না, আমি জানি না। আমি শুধু ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখেছিলাম। মিডনাইট অর্কিড তখন সেখানে ছিল না। অনন্যা বুঝতে পারলেন শ্রীকান্ত বর্মা খুনি নন। তিনি হয়তো ডক্টর মিত্রের মৃত্যুর সময় সেখানে ছিলেন, কিন্তু তিনি খুন করেননি। তাহলে আসল খুনি কে? আর সেই মিডনাইট অর্কিড, সেটাও বা কোথায় গেল? অনন্যা তার নোটবুকে আবারও 4টি নাম লিখলেন। 1 রেখা দেবী, 2 অরুণ চৌধুরী, 3 মাধব, আর 4 প্রবীণ মুখার্জি। শ্রীকান্ত বর্মার কথা শুনে মনে হলো খুনি এই 4 জনের মধ্যেই কেউ একজন। অনন্যা অর্জুনকে নির্দেশ দিলেন রেখা দেবী আর শ্রীকান্ত বর্মার গতিবিধির উপর নজর রাখতে, কারণ তাদের দুজনের কথা হুবহু মিলে যাওয়াটা একেবারে কাকতালীয় নয়, একটু অস্বাভাবিকই লাগছে। অর্জুন অনন্যার কথা মতো কাজ করে কিছুক্ষণ পর ফিরে এসে জানালো, ম্যাডাম, একটা অদ্ভুত তথ্য পেয়েছি। রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা দুজনেই একসময় ডক্টর মিত্রের বাড়িতে প্রবেশ করেছিলেন, কিন্তু তারা একে অপরকে দেখেননি। কিন্তু এটা কিভাবে সম্ভব? ডক্টর মিত্রের বাড়ির সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে রেখা দেবী রাত 11টা 5 মিনিটে বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন, আর শ্রীকান্ত বর্মা রাত 11টা 10 মিনিটে সামনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। অনন্যা বুঝতে পারলেন রেখা দেবী আর শ্রীকান্ত বর্মা দুজনেই ডক্টর মিত্রের বাড়িতে প্রবেশ করেছিলেন, কিন্তু তারা একে অপরকে দেখেননি। এর মানে একটাই, খুনি তাদের দুজনের আগেই ডক্টর মিত্রকে খুন করেছে। তাহলে প্রশ্ন হলো খুনি কে? অনন্যা আবারও ডক্টর মিত্রের ডায়েরিটা একবার হাতে তুলে নিলেন। ডায়েরির পাতায় পাতায় তিনি কিছু অদ্ভুত চিহ্ন খুঁজে পেলেন। এই চিহ্নগুলো আগে অনন্যার চোখে পড়েনি। অনন্যা জিজ্ঞাসা করলেন, অর্জুন, এই চিহ্নগুলো দেখো, এগুলো কি কোনো সাংকেতিক ভাষা? অর্জুন চিহ্নগুলো দেখে বলল, ম্যাডাম, এগুলো দেখে মনে হচ্ছে কোনো প্রাচীন উদ্ভিদ বিজ্ঞানীর প্রতীক। ডক্টর মিত্র এই প্রতীকগুলো ব্যবহার করতেন তার গবেষণার কিছু গোপন তথ্য লুকানোর জন্য। অনন্যা এবং অর্জুন প্রতীকগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা যে প্যাটার্নটা খুঁজে পেলেন, সেই প্রতীকটা আসলে একটা নির্দিষ্ট অর্কিডের নাম নির্দেশ করছে। সেটা ভ্যানিলা প্ল্যানিফোলিয়া। ভ্যানিলা প্ল্যানিফোলিয়া? এটা তো সাধারণ ভ্যানিলা অর্কিড। এর সাথে মিডনাইট অর্কিডের কি সম্পর্ক? অনন্যা ভাবলেন, ডক্টর মিত্র কি তাহলে মিডনাইট অর্কিডের নাম পরিবর্তন করে ভ্যানিলা প্ল্যানিফোলিয়া রেখেছিলেন, নাকি এর পিছনেও আবারও অন্য কোনো রহস্য আছে? অনন্যা আবারও ডক্টর মিত্রের গবেষণাগারে গেলেন। তিনি প্রতিটি অর্কিড এবারে খতিয়ে দেখতে লাগলেন।
হঠাৎ তার চোখে পড়ল একটা সাধারণ ভ্যানিলা অর্কিডের টব। টবটি দেখে মনে হলো এটি সম্প্রতি প্রতিস্থাপন করা হয়েছে। অনন্যা টবটি হাতে নিলেন। টবের নিচে একটা ছোট্ট স্টিকার লাগানো ছিল, তাতে লেখা ছিল মিডনাইট অর্কিড। অর্জুন, মিডনাইট অর্কিড পাওয়া গেছে। অনন্যা উত্তেজিত হয়ে বললেন, কিন্তু অর্কিডটি একটি সাধারণ ভ্যানিলা অর্কিড, এর মধ্যে কোনো বিশেষত্ব ছিল না। অনন্যা বুঝতে পারলেন ডক্টর মিত্র তার সবচেয়ে মূল্যবান অর্কিডটি লুকিয়ে রেখেছিলেন একটি সাধারণ অর্কিডের ছদ্মবেশে। কিন্তু খুনি কি এই রহস্য জানত, নাকি খুনি শুধু অর্কিডটি চুরি করতে এসেছিল এবং ভুল করে সাধারণ ভ্যানিলা অর্কিডটি নিয়ে গিয়েছিল এখান থেকে? অনন্যা অর্কিডটি নিয়ে অফিসে ফিরে এলেন। তিনি অর্কিডটি ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল অর্কিডের একটি পাতার নিচে একটি ছোট্ট প্রায় অদৃশ্য ছিদ্র। ছিদ্রটি এত ছোট ছিল যে খালি চোখে ধরা পড়া অসম্ভব। অনন্যা বুঝতে পারলেন এই ছিদ্রটি খুনের আসল রহস্য। খুনি এই ছিদ্র দিয়েই অর্কিডের ভিতরে বিষ প্রবেশ করিয়েছিল। কিন্তু কেন? আর কেই বা এই কাজটা করেছে? অনন্যা তার নোটবুকে আবারও 4টি নাম লিখলেন: রেখা দেবী, অরুণ চৌধুরী, মাধব এবং প্রবীর মুখার্জি। এই 4 জনের মধ্যে এই রহস্যের কথা কে জানত? আর কেই বা এই ছিদ্র দিয়ে বিষ প্রবেশ করিয়েছিল? আর ওই মিডনাইট অর্কিড, সেটাই বা চুরি করল কে? এতগুলো প্রশ্ন অনন্যার মনে ঘুরপাক খাচ্ছিল। অনন্যা জানতেন তাকে এইবার আরো গভীরে প্রবেশ করতে হতে পারে। প্রতিটা চরিত্রের লুকোনো দিকগুলো তাকে উন্মোচন করতেই হবে। শুনছিলেন মিডনাইট অর্কিড রহস্য প্রথম পর্ব। আজকের গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্বটি থাকছে আগামী বৃহস্পতিবার। এখনও যারা গল্পের কথালিপিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। সম্প্রতি গল্পের কথালিপি 1000 সদস্যের পরিবার হয়েছে, তাই গল্পের কথালিপির সকল টিম মেম্বার্স এবং সেই সঙ্গে সকল শ্রোতা যারা গল্পের কথালিপিকে বিগত 10 মাস ধরে একচেটিয়া ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এই গল্পের বাকি পর্বটি নিয়ে থাকছি আগামী বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।